Happy Parents Day. বেশ, ধন্যবাদ। হ্যাপি প্যারেন্টস ডেতে আপনাদের আবারও স্বাগত জানাই। হ্যাপি প্যারেন্টস ডে বন্ডেড উইথ ডেনরাইট সুপার কুইক, ছোঁয়ালেই জুড়ে যায়। আমরা আজকে ধন্য, আমরা আজকে আনন্দিত, আমরা আজকে মুগ্ধ এই কারণে যে পুজোর রেশ চলে গেছে, কিন্তু সবটা যায় না। বলে পুজো নাকি কখনোই জীবন থেকে যায় না, বিশেষ করে দুর্গা পুজো। আমাদের সঙ্গে আজকে হ্যাপি প্যারেন্টস ডেতে উপস্থিত, দেখতেই পাচ্ছেন আমাদের অত্যন্ত প্রিয়, আপনাদের সকলের অত্যন্ত প্রিয় শতাব্দী আছে আমাদের সঙ্গে, আর আছে মধুমন্তী, এবং এমন এমন মানুষ হিসেবে আজকে ওরা আছে আমাদের সঙ্গে, ওরা আজকে সন্তান হিসেবে আমাদের সামনে। তা আজকে শতাব্দী, তোমাকে শারদ শুভেচ্ছা। সেই সঙ্গে জানতে চাইবো যে এটা আমাদের বাবা মার উৎসব, তাহলে বাবা সম্পর্কে বলতে গেলে কি কথা মনে আসে? আমার পরিবার হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজের একদম প্রমাণ। হ্যাঁ, বাবার কথাই শেষ কথা, তাই নাকি? হ্যাঁ, এবং বাবা হ্যাঁ বলা মানে সেটা না হবে না, না বলা মানে সেটা হ্যাঁ হবে না। সারা জীবন আমার প্রত্যেকটা কাজের সঙ্গে বাবা যুক্ত, এবং সিনেমার এতগুলো বছর বাবা সবসময় আমার সঙ্গে থেকেছে। আমি যখন কলেজে গেছি তখন আমার সিনেমা রিলিজ হয়ে গেছে, কলেজে গেছি তখনও কলেজ অবধি ছেড়ে দিয়ে আসতো, নিয়ে আসতো, মানে এরকম জায়গা থেকে দিয়েছি। কিন্তু তখন রাগ হতো, দুঃখ হতো, কাঁদতাম, কিন্তু এখন মনে হয় যে বাবা যা করেছে, আজকে এখানে আছি এবং সম্মানের সঙ্গে আছি, সেটার কারণ কিন্তু বাবা। আমার বাবা শৈলেন রায়। শৈলেন বাবু নমস্কার। আর মা? আর আমার মা হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজ এরকম হয়, মানে মার কথা কোনো মতামত কিছু নেই, কিন্তু মা ভালো মানুষ হিসেবে খুব পরিচিত, ভীষণ কথা বলার মানুষ হিসেবে পরিচিত, আমার থেকে আমার বন্ধুদের বন্ধু বেশি, এবং সবার খুব প্রিয় মানুষ, এবং আমার পিসি কাকাদের মানে ফ্যামিলিরও খুব প্রিয় বৌদি, এই সেই সব কিছু, আবেগ ইমোশন বেশি। কিন্তু সব কিছু, আমার সিনেমা আসবো কি আমি নাচবো কি আমি কবিতা বলবো, সব কিছুর পেছনে মায়ের উৎসাহ, এবং মা থেকে শুরু, এবং মাতেই শেষ নিঃসন্দেহে। আমার মা লালিমা রায়। লালিমা দেবী নমস্কার। লালিমা রায় ব্যানার্জি, কিন্তু ও লালিমা রায় ব্যানার্জি, আচ্ছা আচ্ছা। এই যে মুখ ফুটে ব্যানার্জি অব্দি পৌঁছে গেলেন, এটাও মা। হ্যাঁ, মানে নিজেকে সম্পূর্ণ করে প্রকাশ করা, নিজের একটা কিছু হারালে সেটাকে মনে করিয়ে দেওয়া, মারাই পারেন। এবং উনি যখন আমাদের পরিচিত হচ্ছিলেন তখন ওনার একটা নিজস্ব বডি ল্যাঙ্গুয়েজ ছিল, মানে একটা শরীরী ভাষা, সেই ভাষাটা বলছিল উনি খুব খোলামেলা মানুষ, উনি সহজভাবে বাঁচেন আমার ধারণা, হয়তো আমি ভুলও হতে পারি। বন্ধু বান্ধব প্রচুর, 1,20,000 বন্ধু আছে আমার। 1,20,000? বেশ, আপনি একটু ভুল বলেছেন, কেননা 1,20,001, তার কারণ আজ আমিও বন্ধু হয়ে গেলাম, আমাকে ধরেননি আগে। আচ্ছা, মর্নিং ওয়াকে আমার বন্ধু, বেশ, ভারত সেবাশ্রমের বন্ধু, একডালিয়া ক্লাবে বন্ধু, রাস্তায় হকার সব আমার বন্ধু। সকালবেলা যখন মর্নিং ওয়াক থেকে সকালবেলা যখন আসি, ওই হকার সেনার তাদের কুশল বিনিময় করলে ওই চত্বর আমি সব মা, সবার হাঁড়ির খবর, আমারও মনের খবর একটু দিয়ে নিয়ে তারপরে স্মার্টলি উঠি। আমার এগুলি আমার স্বভাব সিদ্ধ। আর সব থেকে প্রধান কথা হচ্ছে ভদ্রলোক আমার একটু চাপে রেখে দিয়েছেন। মানে কি করে আপনাকে এত 1,20,000 যার বন্ধু, তাকে কি করে উনি চাপে রাখছেন আমি এটা ধরতে পারছি না। না না, তার মানে একদিন 1,20,000 পেছনে নিয়ে ওনাকে তাড়া করুন। না, আমার বন্ধু সব আসে তো, ওনার সঙ্গে খুব বন্ধুত্ব। হুমকি দিন, নেই কি পুরুষতান্ত্রিক ব্যবস্থা। ভীষণ ভীষণ, মানে আমার হচ্ছে কথার শেষ নেই, আমার কোনো কিছুর শেষ নেই, কিন্তু এপিসোডটাও কিন্তু শেষের একটা সময়। না না, আমরা এপিসোড আমাদের নিজস্ব ঘরানায় ভঙ্গিমায় শেষ করি। বাড়িতে ব্যালেন্স হয় কেন, বাবা খুব কম কথা বলে, তার ফলে মা ওই টাইমটা পেয়ে যায় আর কি কথা বলার জন্য। মা লাফিং ক্লাবে যায়, তো আমার এক বন্ধু বিখ্যাত মানুষের নচিকেতা, সে আমাকে বলেছিল যে কাকিমা যাচ্ছে লাফিং ক্লাবে। কেন? আলাম কেন? কাকিমার তো লাফিং ক্লাবে প্রিন্সিপাল হওয়ার কথা। এত হাসে, বলছে বাবাকে একটু পাঠা।
বেশ ভারী সুন্দর গপ্পটা, যদিও আপনি মুখ খোলেননি কিন্তু হেসেছেন, তাই আপনার সম্পর্কে যা কিছু অপবাদ দেওয়া হয়েছে সব বিশ্বাস করলাম। হ্যাঁ, এরপরে আপনি কথা বলবেন আমি জানি। মধুমন্তী, তোমাকে আমরা জানি, তোমার গুণপনার কথা জানি, কিন্তু তোমার গুণপনার পিছনে যারা পুরোহিত হিসেবে ছিলেন একদম তাদের কথা একটু জানতে চাই। বাবার কথা প্রথমে বলি। আমার ছোটবেলাটা মানে পুরো স্কুল লাইফটাই কেটেছে, বাবা হয় হায়দ্রাবাদে পোস্টেড, নয় বম্বেতে পোস্টেড, নয় দিল্লিতে পোস্টেড, যে কারণে আমার আর মার, আমরা কলকাতায় থাকতাম, পুজোর ছুটিটা বাধাই ছিল বম্বে, 7 বছর ধরে বম্বেই যাওয়া হচ্ছে এরকম আর কি আমাদের, কারণ ওই ছুটির সময়টাই একসঙ্গে থাকা হতো। আর বাবা খুব কমই কলকাতায় আসতে পারতেন, মানে বাবাকে পাওয়া মানে ছুটির মধ্যে পাওয়া, এমন নয় যে স্কুল থেকে ফিরেই বাবাকে পাবো। আর মানে ঢাক বাজতে শুরু করলে তখন এবার বাবাকে পাওয়া যেতে পারে, তখন আমরা চলে যেতাম। ওই তো মানে বাবাকে দেখতে পাওয়া একদম একদম তাই। আর মার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমি অসম্ভব কুঁড়ে একজন লোক, এবং কোনো কিছুই আমাকে না ঠেললে আমি করি না আর কি। হ্যাঁ, এই খাও, এই ওঠো, এই হোমওয়ার্ক করো, এই গান প্র্যাকটিস করো, এই করো, মানে এই পুরো ঠেলাঠেলির দায়িত্বটা, মানে পুরো ঠেলা গাড়ি চালিয়েছেন সারাটা জীবন আমার মা, এখনও আমাকে ঠেলতে হয়। মানে এইটা কিন্তু, এবং আমার সত্যি কথা বলতে কি, এই যে সাংস্কৃতিক জগতের সঙ্গে একটা সখ্যতা তৈরি হয়েছে, যেটুকু হয়েছে সবটাই মার জন্যে হয়েছে। আর পরে বাবা, আমার কলেজ পেরোনোর পরে বাবাও ফিরে এলেন, তখন বাবাও একটা মানে হালকা ঠেলার দায়িত্ব নিয়েছিলেন। মানে দুজনে মিলে তোমাকে চাপে রেখেছেন। হ্যাঁ, চাপে রেখেছেন, এবং চাপে না রাখলে যে আমার কি হতো সেটা ভাবলেও আমি শিউরে উঠি আর কি। কিন্তু ওনাদের নামটা জানতে চাই। রজত কুমার মৈত্র আমার বাবা, নমস্কার। আর আমার মা ডক্টর বিনতা মৈত্র। বিনতা দেবী নমস্কার। বেশ, আমরা এখানে একটা ইচ্ছে পূরণের খেলা খেলি, সেটা হচ্ছে 4টি ইচ্ছে পূরণ আমরা করে থাকি বাবা মার জন্য। এই 4টি ইচ্ছে ছাড়া একটা অন্যরকম ইচ্ছে আমরা পূরণ করবার চেষ্টা করি। এমন একজন মানুষ আছেন যিনি হয়তো আমাদের দিকে এই মুহূর্তে তাকিয়ে আছেন, হয়তো তার পাশে মা বাবা নেই, অথবা তিনিই মা বাবা, তার সন্তান পাশে নেই, এরম একটা কিছু অবস্থানের মধ্যে দাঁড়িয়ে একটু বিপন্ন বোধ করছেন, একটু উষ্ণতা চাইছেন, একটু ভালোবাসা চাইছেন। তা আমাদের সেই উষ্ণতা ভালোবাসাটুকু নিয়ে আজকে যিনি বিজয়িনী হবেন এই খেলায়, যে বেশি পয়েন্ট স্কোর করবে আমাদের সকলের হয়ে, সে তার ওই ইচ্ছেটি পূরণ করবে। এটা আমাদের একটা অন্যরকম ইচ্ছে পূরণের তালিকার মধ্যে থাকে রোজই। অন্নপূর্ণা দে বউবাজারের বাসিন্দা। ৭৬ বছরের অন্নপূর্ণা দেবীর স্বামী মারা গেছেন ২৫ বছর আগে। একমাত্র ছেলে বিয়ের পর থেকে আলাদা থাকে এবং মায়ের সঙ্গে কোনো যোগাযোগ রাখে না। 5 মেয়ের মধ্যে মেজো মেয়ে মারা গেছেন 22 বছর আগে। একমাত্র ছোট মেয়ে মায়ের সঙ্গে থাকে, আর বাকিরা কেউ খোঁজ খবর নেয় না। এখন চোখের সমস্যা থাকা সত্ত্বেও শাড়িতে ফলস পাড় বসিয়ে খাবার জোগাড় করতে হয়। অন্নপূর্ণা দেবী ইচ্ছা প্রকাশ করেছেন, আমার রান্না খাওয়ার খুব অসুবিধা, কেউ যদি আমাকে একটা স্টোভ কেউ ব্যবস্থা করে দিত আমার খুব উপকার হতো। আমি জানতে চাইবো যে প্রথম ইচ্ছেটা শতাব্দীর কি? মাকে দিয়ে শুরু করি। নিশ্চয়ই। মা গান গায়, মানে গাইতে ভালোবাসে, আর আমরাও মায়ের গান ভালোবাসি। সিনথেসাইজার বলছিল বাজাবে, শিখবে নতুন করে আর কি। বাহ। তো আমি ভাবছিলাম যে সিনথেসাইজার কিনতে পারি, যদি মনে হয় যদি প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে মাকে একটা সিনথেসাইজার দিতে পারি। বাহ। তোমার প্রথম ইচ্ছেটা কি? আমার প্রথম ইচ্ছেটা বাবা মা দুজনেরই এটা কাজে লাগবে। সেটা হচ্ছে যে বাবা আর মার সঙ্গে না, মানে সাজগোজ তো ছেড়েই দিলাম, সেই সঙ্গে একটা সামান্য যেটা মেনটেনেন্স দরকার হয়, মানে একটু তো ক্রিম মাখতে হয়, মানে এই সেইগুলোতে ওদের খুব আপত্তি আর কি। আজকে এসে এখানে আমাদের যারা সাজসজ্জার দায়িত্বে ছিল তারা সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, একটা সুন্দর দেখে পাঞ্জাবি পরিয়ে দিয়েছেন, চুলগুলো আঁচড়ে দিয়েছেন, তাতে ওরা খুব নড়বড়ে হয়ে গেছে। এটা কি করে তোরা শুটিং করিস ইত্যাদি, একদম এটা কিরকম হলো, ব্যাপারটা মাথাটা কেমন যেন ভারী লাগছে। তো সেই জন্যে এটা ইচ্ছে পূরণ না, মানে এটা শাস্তি দেওয়ার জন্যই আমি ওদের জন্য একটা টয়লেট্রিজ এন্ড কসমেটিক্সের সেট চাই, যে না এবার দেখো কি হয়। বেশ, এই শাস্তি ওরা মাথা পেতে নেবেন আমি জানি। অবশ্য তো সেজন্য তোমাকে 50 পেতে হবে, এবং সেটা এক্ষুনি হয়ে যাবে। 2টো প্রশ্নের উত্তর দিতে পারলেই 50। আমরা ঢুকছি আমাদের প্রথম পর্বে। প্রথম ইচ্ছে পূরণের জন্য শতাব্দীর প্রথম প্রশ্নটাকে সামনে আনা হচ্ছে। খুব মন দিয়ে দেখো, মন দিয়ে শোনো, তারপর উত্তরটা দিয়ে দাও। দেখে নিই। வணக்கம் தேவசங்கர் தான்.
साउथ इंडियन डिश बोलते ही सबसे पहले दिमाग में जो डिश आता है वही डिश मैं आज आप लोगों के सामने बनाने वाली हूँ। ये डिश बनाने के लिए सबसे पहले हम डालेंगे ऑयल, फिर हम डालेंगे सूखी लाल मिर्च, थोड़ी सी राई, थोड़ा मेथी दाना, गार्लिक और कड़ी पत्ता। अब हम इसमें डालेंगे थोड़ा सा प्याज, थोड़ा टमाटर। जब ये अच्छे से पक जाए तो हम इसमें डालेंगे सब्जियां। जब ये अच्छे से पक जाए तो हम इसमें डालेंगे इमली, थोड़ा सा सूखा धनिया, हल्दी, थोड़ी सी लाल मिर्च और थोड़ी सी हींग। ये सब पकने के बाद हम इसमें डालेंगे बॉइल्ड दाल, थोड़ा सा पानी और नमक स्वाद अनुसार और थोड़ी देर इसे पकने देंगे। अब ये डिश तैयार है। आपको बताना है इस साउथ इंडियन डिश का नाम क्या है। এমন একটা প্রশ্ন দিয়ে শুরু হলো যার ধারে কাছে আমি যাই না, মানে এটা আমার জীবনের সবচেয়ে দূরত্ব। চাঁদের এত দূরত্ব নেই আমার থেকে, যতটা রান্নার দূরত্ব আমার থেকে। আমি বলছি যে দক্ষিণ ভারত থেকে একটি প্রশ্ন বয়ে বয়ে এসেছে, আমি আন্দাজ করতে পারি। আমি সেটাই জিজ্ঞেস করব, আমি একটু ভেবে নিতে বলবো, তারপর বলবো যে এটি খুব পরিচিত একটি সাম্বার। যদি মনে হয় সাম্বার সাম্বার, কিন্তু একবার ভেবে নিয়ে ফাইনাল উত্তর দিতে বলবো। সাম্বার ছাড়া তো কিছু মনে হচ্ছে না। বেশ, তোমার কাছে সাম্বার উত্তরটা পাওয়া গিয়েছে। আমাদের প্রথম এনে মধুমন্তী তোমাকে জিজ্ঞেস করবো, তুমি কি চ্যালেঞ্জ করতে চাইবে? না, বেশ, এবার আমরা যাচাই করতে চাইবো আজকেই দক্ষিণ ভারত থেকে যে প্রশ্নটি আমাদের কাছে উড়ে এসেছিল সেটির উত্তর আমরা যা পেয়েছি সেটি কি ঠিক পেয়েছি নাকি ভুল পেয়েছি। দেখে নি উত্তরটা কি। इस फेमस साउथ इंडियन डिश का नाम है सांबर। তাহলে এবার খাওয়া যায় ভবিষ্যতে। সাম্বার সাম্বার তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গিয়েছে শতাব্দী, সেটা একেবারে নিখুঁত, অর্থাৎ একেবারে ঠিক উত্তর হয়েছে। শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ। এই প্রশ্নের উত্তর তোমাকে পৌঁছে দিয়েছে 25-এ। 25 নম্বর মায়ের কাছে যত্ন করে রাখো, বাকি 25 বাবার কাছে রাখতে হবে, তাহলে দুটো মিলে 50 হবে এবং তোমার প্রথম ইচ্ছে পূরণ হবে। তোমার প্রথম ইচ্ছে পূরণের জন্য প্রথম পর্বের একেবারে গোড়ার প্রশ্নটা তোমাকে দেখানো হচ্ছে। ভালো করে দেখো, যাচাই করো, তারপর উত্তর দাও। দেখে নাও। লাদাখের মূল প্রবেশদ্বার হল লে শহর। আর এই লে তথা সমগ্র লাদাখ জুড়ে বয়ে চলেছে তাদের প্রধান নদীটি। তিব্বতের মানস সরোবরের অঞ্চল থেকে নদীটি উৎপত্তি লাভ করে লাদাখে প্রবেশ করেছে। তারপর লাদাখ পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়েছে। লাদাখের মাঝে এর প্রবাহ প্রায় 450 কিলোমিটার। লে শহর থেকে সামান্য অদূরে নিমোর কাছে এই নদীটি জাস্কার নদীর সাথে মিশেছে। শোনা যায় আলেকজান্ডার দি গ্রেট এই নদী পেরিয়ে ভারতবর্ষে প্রবেশ করেন। আরও শোনা যায় ভারতবর্ষ বা ইন্ডিয়া নামকরণের সাথে এই নদীর আত্মিক সম্পর্ক আছে। এই নদীটির নাম কি? নদীটির নাম আমি মোটামুটি আন্দাজ করতে পারি। আমি কোনো কারণে কোনোদিনই ভূগোলে খুব বেশি ভালো ছিলাম না। একটা ছোট্ট গল্প বলে নিই এই সূত্রে। সেটা হচ্ছে যে আমি তো কলেজে পড়াই, সেখানে ওরকম আমরা একসঙ্গে বসে খাতা দেখি, খুব ইন্টারেস্টিং কিছু তথ্য সেই খাতার থেকে বেরিয়ে আসে। নদীর বিষয়ে একটা প্রশ্ন এসেছিল যে আমাদের ভারতবর্ষের উত্তরাঞ্চলের নদী
এবং দক্ষিণাঞ্চলের নদীর মধ্যে মূল তফাৎটা কি? উত্তরাঞ্চলের যেগুলো মানে খুব মেজর রিভার্স, আসলে উত্তরটা হওয়া উচিত ছিল যে ওরা মানে পেরেনিয়াল রিভার্স, যেহেতু ওরা তুষার গলে আসছে, সারা বছরই ওদের জল থাকে। দাক্ষিণাত্যের নদীগুলোয় সেটা হয় না। কিন্তু ওদের ছাত্রীরা যে উত্তর দিয়েছিল সেটা অসাধারণ। উত্তর ভারতের নদী পাহাড় থেকে সমুদ্রে যায়, দাক্ষিণাত্যের নদী সমুদ্র থেকে পাহাড়ে যায়। এটা ছিল উত্তর। এটা আমার মনে হচ্ছে সিন্ধু বা ইন্ডাস। বেশ, তাহলে কি এটাই নেব? তাই তো, আর কোনো অপশন মনে পড়ছে না। বেশ, এই উত্তরটা নিলাম। আচ্ছা, নিয়ে এবার একটা ইতিহাসের গল্প বলবো। আচ্ছা, এটা আমার শোনা। সেটা হচ্ছে যে আমার দিদি স্কুলে পড়ান, তিনি বললেন যে আমি একটা অসাধারণ খাতা পেয়েছি, খুব একটু মফস্বল অঞ্চলের। বললো আমরা প্রশ্ন দিয়েছিলাম ইতিহাসে যে অশোক সম্পর্কে, যা অশোককে নিয়ে যা জানো লেখো। তাতে নাকি একটি ছেলে লিখেছে, আমাকে খাতাটা দেখিয়েছিল যে অশোক কম বয়সে খুবই দুষ্টু ছিল, সে নিজের মতো ভাষায় টাষায় লিখেছে, খুবই যাতা করতো, বাপ মার কথা শুনতো না। হ্যাঁ, একটা সময়ের পর উনি এত নাকি দান ধ্যান করতে শুরু করেন যে শেষে উনি স্তম্ভে পরিণত হয়। মানে ওরা ওই অশোক স্তম্ভটা মাথায় ছিল, তাই ইম্প্রোভাইজ করে ওখানে গেছি। তাই বললো যে এই প্রসঙ্গে আমাদের একটা বাচ্চা ইন্টারভিউতে এসেছিল, ওকে বলেছিল যে ছোট মাছ ইংরেজি কি? ছোট মাছ, হ্যাঁ মাছ, বললো ফিশ। আর বড় মাছ বললো ফিশ। বেশ, হ্যাঁ, তো আমরা এই উত্তরটা ওর কাছ থেকে পেয়েছি, কিন্তু তোমাকে সুযোগ দেবো চ্যালেঞ্জ করবার। যদি না, বেশ, মোটে চ্যালেঞ্জ করতে চায় না। বেশ, আমরা এবার দেখে নিই মধুমন্তির কাছ থেকে যে উত্তরটা পেয়েছি আজকে সেটা কেমন তর উত্তর, ঠিক না ভুল, দেখি। নদীটির নাম সিন্ধু নদী বা রিভার ইন্দাস। তার মানে তোমার কাছ থেকে পাওয়া উত্তর একেবারে সঠিক উত্তর। শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। আমরা আছি প্রথম পর্বে 25 নম্বর জোগাড় করে। এবার আসছে দ্বিতীয় প্রশ্ন। প্রথম পর্বে প্রথম ইচ্ছে পূরণের জন্য শতাব্দীর দ্বিতীয় প্রশ্নটা এখানে আসছে, দেখে নি। এই যে আমরা একটা দৃশ্য দেখালাম, সেটা দিয়ে আমরা আসলে একটা গানকে মনে করিয়ে দিতে চাইলাম। সেই গানটি কি, কোন গানের কথা মনে আসে? কিনে দে রেশমি চুড়ি, নলে যাবো বাপের বাড়ি, দিবি বলে কালকাটারি, জানি তোর জারি ঝুড়ি। এটাই তো? হ্যাঁ, রেশমি চুড়ি। আর ও বাবা বলছে রাগ দেখাচ্ছে, চলে যাবো, তাই হওয়া উচিত। অন্য গানটা মনে আছে তো? সুরটা মনে আছে তো? কি ধরনের একটু দেখো তো। হ্যাঁ, আপনিও ধরতে পারেন। কিনে দে রেশমি চুড়ি, নলে যাবো বাপের বাড়ি, দিবি বলে কালকাটালি, জানি তোর জারি জুড়ি। এটাই উত্তর? হ্যাঁ। বেশ, এই উত্তরটা নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? একদম না। এই ব্যাপারে তুমি চ্যালেঞ্জ করে লাভ হবে না মনে হচ্ছে। বেশ, দেখা যাক আমাদের যে উত্তর পেয়েছি সেটা যদি ঠিক হয় তাহলে আমাদের প্রথম ইচ্ছে পূরণ হয়ে যাবে, আর নাকি আমাদের আরেকটু অপেক্ষা করতে হচ্ছে। দেখে নি উত্তরটা কি। বাংলা না হলে হিন্দি হলো, ওই চড়িয়া খানকে গিয়ে ওই সব। এই যে উত্তরটা আপনি গেয়ে শোনালেন, মানে ওর সঙ্গে ওর উত্তর আপনি গেয়ে শোনালেন, তারপরে ঠিক হলো, এটা ইচ্ছে পূরণ হয়ে গেল। কেমন লাগছে? আমি ধন্য। না, আপনি মানে আপনি ধন্য শব্দটা ভীষণ পোশাকি, মানে সুধন্য। বাহ,
না মানে টোটাল অ্যাটমসফিয়ারটা এত ভালো লাগছে, তারপর আবার আপনাকে অসাধারণ অসাধারণ অসাধারণ। আমাদের এই কারণে ভালো লাগছে যে একজন মা যখন এরকম করে বলেন পুরো পরিবেশটা ভালো লাগছে, খুব ভালো তখন আমাদের কারণ এখানে অনেক মানুষ, আপনি তো জানেনই, হ্যাঁ বটে, হ্যাঁ কত মানুষ যে কাজ করে এই পুরো ঘটনাটার পিছনে, এবং যখন একজন মা খুশি হন তখন আমাদের মন ভরে যায়। কেননা কদিন আগেই আমাদের মায়ের পুজো করেছি, এখনো সেটা যায়নি, এখনো সেটা বয়ে বেড়াচ্ছি। তাই আমাদের ওই উৎসব শেষ হয়েছে, আমাদের এই উৎসব চলছিল, আমরা দেখলাম যে শতাব্দী আরো 25 পেয়ে গেল, অর্থাৎ শতাব্দী তোমার উত্তর একেবারে সঠিক হলো। তুমি এই মুহূর্তে যে উত্তরটা দিয়েছো সেটার হাত ধরে তুমি পৌঁছে গেছো 50-এ। 50-এ পৌঁছানো মানে তোমার প্রথম ইচ্ছে পূরণ। চলো আমরা উৎসব করে ইচ্ছে পূরণ করি। মধুমন্তী, উল্টো দিকে একটা ইচ্ছে পূরণ হয়েছে। ইচ্ছে পূরণ হলে বেশ ভালো লাগে না? হ্যাঁ, এটা দেখলে কিরকম একটু আমার একটু কনফিডেন্স হয় যে যাক তাহলে বোধহয় আমিও পারবো ইচ্ছে পূরণ করতে। বেশ, তোমার ইচ্ছে পূরণের থেকে তুমি একটি প্রশ্ন দূরে আছো, 25 আছে, আর 25 নম্বরের একটি প্রশ্নকে তোমার সামনে হাজির করা হচ্ছে, অর্থাৎ তোমার দ্বিতীয় প্রশ্নটা তোমার সামনে আসছে। খুব মন দিয়ে দেখে একেবারে ঠিক উত্তরটা দিয়ে দাও এবং তোমার প্রথম ইচ্ছে পূরণ করে ফেলো। দেখে নি তোমার প্রশ্নটা কি আছে, দেখো। এই চারটি ছবির সঙ্গে মা দুর্গার কি সম্পর্ক? মানে মা দুর্গা যখন আসেন, মর্তে আসেন, তখন এক একবার এক একটা কিছুতে করে আসেন। কখনো তিনি গজে এলেন, কখনো তিনি মানে নৌকায় এলেন, কখনো বা দোলায় চেপে আসেন। তো সেই রকমই কিছু একটা আমার মনে হচ্ছে মা দুর্গার। এটাকে ব্যাখ্যা করলে কি বলবে? মানে যাতে করে উনি আসেন আর কি, ট্রান্সপোর্টই বলা যেতে পারে আর কি। ব্যাখ্যাটা আমরা নেব। হ্যাঁ, বেশ, তোমার এই ব্যাখ্যাটি আমরা গ্রহণ করলাম। আচ্ছা, দেখা যাক এবার। এইবার আমরা মেলাবো। তার আগে শতাব্দীকে জিজ্ঞেস করবো, তুমি কি চ্যালেঞ্জ করতে চাইবে? না, বেশ, আমরা তোমার কাছ থেকে যে উত্তরটি পেয়েছি সেটি কেমন হলো, ঠিক হলো নাকি বেঠিক হলো, আমরা এবার দেখবো। দেখে নি। এইগুলির মাধ্যমে মা মর্তে আসেন এবং ফের আবার স্বর্গে ফেরত চলে যান। অর্থাৎ তুমি যে উত্তরটা দিয়েছো সেটা একেবারে সঠিক উত্তর। শুভেচ্ছা। তুমি ছিলে 25-এ, 25 থেকে এই প্রশ্নের উত্তর দিয়ে আরো 25 জোগাড় করেছো এবং তোমার প্রথম ইচ্ছে পূরণ হয়ে গেছে। এসো আমরা উৎসব করি। নিশ্চয়ই। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে।
আমরা প্রথম পর্বে দুজনেই ইচ্ছে পূরণ করে ফেলেছি। আমরা যাবো এবার দ্বিতীয় পর্বে। দ্বিতীয় পর্বের জন্য আমরা দ্বিতীয় ইচ্ছেটা জানতে চাইবো। তোমার শতাব্দী, দ্বিতীয় ইচ্ছেটা কি এবং কার জন্য? বাবার জন্য বলি, অশান্তি হয়ে যাবে বাড়ি। ব্যালেন্স করতে হবে না। অ্যাকচুয়ালি বাবার কখনো কোনো মায়েরও কখনো ইচ্ছে জানতে পারি না যে কি চাই বা কি চাই না, কিন্তু আমার মনে হচ্ছে একটা রকিং চেয়ার এরকম হলে দোল খায়। এখন ছেলে সব দায়িত্ব নিয়ে নিয়েছে, ছেলে আর কিছু বাবাকে করতে দেয় না, ফলে উনি বেকার হয়ে গেছেন। বেকার বলছেন কেন আপনি? বেকার বলিনি, বেকার মানে আমি বলছি আপনি আমাকে একটা দায়িত্ব দিতে পারতেন যে আগে আপনাকে যতটা ভালোবাসতো, এখন তো বেকার, আরো যদি একটু বাসে তাহলে একটা কাজ পায়। এই যে দুটো মানুষ দুধ প্রান্তের, কিন্তু আপনাদের এই যে যোগাযোগ হলো, এটা কি আপনাদের সব দেখে শুনে হলো না নিজেরাই যোগাযোগ? হ্যাঁ, একদম। আমাকে উনি পছন্দ করে বিয়ে করেছেন। আচ্ছা হলো, সেটা কথা। উনি পছন্দ করলেন? হ্যাঁ। আপনি পছন্দ করেন? আমিও করেছি। উনি খুব ডিসেন্ট ছিলেন। তাহলে বলুন, তার মানে আপনাদের যাকে গোদা বাংলায় বলে ছিলেন না বলা যাবে না, এখনো চুল বাহারে চুল, ওইটাই চিপচিপ করছে, স্টাইলিস্ট, আর খুব ডিসেন্ট, ভয়েস খুব সুন্দর ছিল। আচ্ছা, খুব সুন্দর, এখনো আছে ভয়েস, তো এখন একটুখানি খারাপ হয়ে গেছে। না না, ভালোই আছে। কে প্রথম বললেন ঘটনাটা মনে আছে তো? সব কি করে বলেছি মনে নেই না, কিন্তু ঘটনাটা তো মনে আছে। 50 বছর হয়ে গেছে। আরে তাতে কি আছে, যত নাকি বয়স বাড়ে 50 বছর 50 হলেই নাকি শুনেছি তখন নাকি আবার। আমি একটা গল্প শুনেছি, মা নাকি বাবার সঙ্গে দেখা করতে আসতো, ট্রেন থেমে যেত, মা নাকি ট্রেন থামিয়ে দিত, দিয়ে ট্রেনে উঠতো দেখা করতে। হাতে কি ট্রেন থামাতে? না, আমাদের গার্ড টার্ড সব চিনতো। মানে ওই 1,20,000 মধ্যে সেই গার্ডও আছে বন্ধু। হ্যাঁ, সেই সত্যি কথা। আমি গল্প কথা আমার বন্ধু বান্ধব সব বলেছে, আমি ওই একটা কত ট্রেনটা আসতাম ওনার সঙ্গে মিট করতে, পড়াশোনা করে গুজগাছ করে। মানে উনি কোথায় থাকতেন? উনি আগরপাড়া বাড়ি। আগরপাড়ায় বাড়ি। আর কলকাতায়। কলকাতায় মিট করতাম। কলকাতায়? হ্যাঁ। আর মা আসতো উত্তরপাড়া থেকে। হ্যাঁ, তারপর ওখান থেকে মানে আমরা যেখানে থাকতাম তার পাশের একটা পোর্শনে ওনার ফ্যামিলি ফ্রেন্ড থাকতো, সে যেত, দেখে আমি তখন সেখানে উনি মাঝে মাঝে ঝাঁকড়া চুল নিয়ে আসতেন। আপনার মনে আছে তো ঘটনাটা? মনে নেই না, সেটা আপনি লজ্জা পাচ্ছেন বলে মনে হয়। ব্রাহ্মী শাক খাওয়াতে হবে না, উনি একটু লজ্জা পাচ্ছেন। এই যে আপনি গড়গড় করে আপনার প্রেমের খবর দিয়ে দিচ্ছেন। আসলে চুরি তো করিনি। না, চুরি কেন? প্রেম করেছি। প্রেম করেছি, বেশ করেছি। আচ্ছা বেশ, আমরা তোমার দ্বিতীয় ইচ্ছেটা জানতে চাইব। আমাদের এন্টায়ার পরিবার খুব অ্যানিমাল লাভার, তো সেই কারণে আমার মনে হয় যে আমার বাবা মা দুজনেই খুব চাইবেন যে যাদের সঙ্গে, যে সমস্ত এনজিওর সঙ্গে আমরা কাজ করি, এই অ্যানিমাল ওয়ার্ক করি, সেরকম অনেকের সঙ্গে করি, তার মধ্যে একটি হচ্ছে লাভ অ্যান্ড কেয়ার ফর অ্যানিমালস। হ্যাঁ, তাদেরকে আমরা একটু ডোনেশন দিয়েও থাকি, একটু কিছু যদি ডোনেশন অনুদান বা কিছু। বাহ, ভারী সুন্দর ইচ্ছে। তো দুটো ইচ্ছেই পূর্ণ হোক দুরকম ভাবে, এবং আমরা দ্বিতীয় পর্বে আবার 50 জোগাড় করে ফেলি, এটাই আমাদের শুভেচ্ছা রইল। এবার আমরা দেখে নিই আমাদের দ্বিতীয় পর্বের 3 নম্বর প্রশ্নটা শতাব্দীর জন্য কি অপেক্ষায় আছে। দেখা যাক। মুম্বাইয়ের সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কের পাশেই বিশাল চলচ্চিত্র নগরী। গালভরা একটি নামও আছে, দাদা সাহেব ফালকে চিত্রনগরী। তবে মুম্বাইয়ের চলচ্চিত্র জগতের কেউই এই নাম ব্যবহার করে বলে মনে হয় না। 1977 সালে মহারাষ্ট্র সরকারের উদ্যোগে এটি স্থাপিত। এখানে সিনেমার ফ্লোর থেকে ইকুইপমেন্ট, আউটডোর ও ইনডোর সেট, মন্দির, জেল, জলাশয়, উদ্যান, এমনকি একটি মানুষের তৈরি ঝর্ণা অবধি এখানে আছে। মুম্বাইয়ে তৈরি সমস্ত ছবির প্রায় 30% শুটিং এখানে হয়। এই জায়গাটি কি নামে পরিচিত? এই জায়গাটি, এই স্টুডিওটি বা এই জায়গাটি, যাই বলি না কেন, এটির একটি ডাক নাম বলা যেতে পারে। পোশাকি নাম তো আমরা জানি, দাদা সাহেব ফালকের নামে নামাঙ্কিত, কিন্তু এটি ডাক নাম আছে, যে নামটা ডেকে ডেকে আমরা অভ্যস্ত। ফিল্মি স্থানটা তো নয়, ফিল্মি স্থানটা তো এদের সমুদ্রের। আমরা নিজেরাই শুটিং করেছি,
কোনো নাম মনে আসছে না? কোনো কাছাকাছি, ধারে কাছে? গোরেগাঁও ফিল্ম সিটি, ফিল্মি স্থান, এইসবগুলো মনে আসছে। তাহলে কোনটা নেব? গোরেগাঁও ফিল্ম সিটি। বেশ, গোরেগাঁও ফিল্ম সিটি তুমি আমাদের জানালে, আমরা ফাইনাল উত্তর হিসেবে এটাকে গ্রহণ করলাম। এবার যাচাই করতে চাইবো, তার আগে তোমাকে জিজ্ঞেস করবো। না, আমার কনফিউশন হচ্ছে। তবে তুমি চ্যালেঞ্জ করতে চাইছো না। বেশ, এবার জানতে চাইলাম যে শতাব্দীর কাছ থেকে যে উত্তরটা পাওয়া গিয়েছে সেটি ঠিক নাকি ভুল। দেখি। গোরেগাঁও ফিল্ম সিটি বা ফিল্ম সিটি। তুমি যে উত্তরটা দিয়েছো সেটা একেবারে সঠিক উত্তর হয়েছে। শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। তুমি ছিলে 50-এ, সেখান থেকে আরো 25 জোগাড় করে 75-এ পৌঁছে গেছো। আর 25-এর অপেক্ষা, তোমাকে একটু অপেক্ষায় রেখে মধুবন্তী তোমার কাছে যাব। তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য দ্বিতীয় পর্বে 3 নম্বর প্রশ্নটা সামনে হাজির হচ্ছে। ভালো করে দেখো, সময় নাও, তারপর উত্তর দাও। দেখে নাও। এটি কি তৈরি হলো? আমার একটাই কনফিউশন হচ্ছে, মানে হয়তো আমি খুব মন দিয়ে দেখিনি চিনিটা দিয়েছিল না দেয়নি সেটা, কারণ চিনি দিলে এটা ঘোল হবে, আর যদি চিনি না দিয়ে থাকে তাহলে চিনি ছাড়া যেটাকে ছাস বলি আমরা, সেরকম মানে নোনতা ঘোল যেটা আর কি। ছাসই হবে, কেননা ঘোলের সঙ্গে পুদিনা পাতা জিরে গুঁড়ো একদমই যায় না, মানে এটা একটা টক ঝাল, মানে টকের একটা ব্যাপারের সঙ্গে এগুলো যায়। জল আসছে, যাকে আমি ভীষণ ভালোবাসি ছাস খেতে, আমি ছাসই বলবো। তাহলে এটাই তোমার ফাইনাল উত্তর? বেশ, নেওয়া হলো উত্তরটা। তুমি কি চ্যালেঞ্জ করতে চাইবে? না না না। বেশ, এবার দেখে নি পছন্দের পানীয় সেটি এটি কিনা, দেখি। অর্থাৎ তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গিয়েছে ছাঁচ, সেটি একেবারে সঠিক উত্তর। শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। 50 থেকে তুমি পৌঁছে গেলে 25 জোগাড় করে 75-এ। তোমাকে আবার একটু অপেক্ষায় রাখলাম। এবার 75-এ থাকা শতাব্দীকে জিজ্ঞেস করব, তোমার 4 নম্বর প্রশ্নটি আসবে। এই 4 নম্বর প্রশ্নের উত্তর দিতে পারলে তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ হয়ে যাবে। একটা বাবার জন্য ইচ্ছে, বিশেষ ইচ্ছে, আমরা চাই এক্ষুনি সেটা হয়ে যাক। সেজন্য 4 নম্বর প্রশ্নটিকে তোমার সামনে আনা হচ্ছে। 25 নম্বরে দেখো, শান্ত হয়ে তারপর উত্তর দাও। দেখে নাও। सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु ऋद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। জয় মা দুর্গা। এই বিশেষ যজ্ঞটি দুর্গাপুজোর কোন দিনে অনুষ্ঠিত হয়? একশো 8টি বেলপাতা লাগে, ঘি লাগে, পদ্ম ফুল লাগে। ষষ্ঠী না, সপ্তমী না, অষ্টমী না, অষ্টমঞ্জলি, নবমী। নবমী? না, আমি জিজ্ঞেস জানি না, এক্সপ্রেশন আমরা ভুল বললাম। না না, আমার কিছু না, তুমি যেটা একবার শান্ত হয়ে ভেবে নাও। নবমীতেই যোগ্যটা, কারণ অনেকদিন অষ্টমী নবমী একসঙ্গে হয়ে গেলে তখন নবমী, এটা বলে না তাড়াতাড়ি করোনা অঞ্জলির পরে যোগ আছে, নবমী। বেশ, আমরা দেখে নি এই বিশেষ যজ্ঞটি দুর্গাপুজোর কোন দিনে অনুষ্ঠিত হয়, দেখি।
তোমার উত্তর একেবারে ঠিক হয়েছে। শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। তুমি ছিলে 75-এ, 25 জোগাড় হয়ে গেল এবং তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ হয়ে গেল। বাবার জন্য ইচ্ছে পূরণ। অনেক ধন্যবাদ। চলো সামনে যাই, উৎসব করি। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। বেশ মধুমন্তী, এবার তোমার পালা, তোমার ইচ্ছে পূরণের পালা। কিন্তু তোমার এই ইচ্ছে পূরণ নিশ্চয়ই ঘটে যাবে, শিগগিরই ঘটবে, এখনই ঘটবে, অথবা একটু সময় লাগবে। কিন্তু এই যে তোমাকে বড় করে তোলা, এই যে আমরা বলি মানে একটা সন্তান প্রতিপালন করা, বিশেষ করে যখন আমাদের দেশে বিশেষত মেয়েকে বড় করে তোলা একটা বিরাট ব্যাপার। তোমরা দুজনেই আছো এখানে, মানে আমরা জানি যে ওটা আরো বেশি দায়িত্বের কাজ বলে মা বাবা মনে করেন, হ্যাঁ, মানে করতে বাধ্য হন। সেই কারণে তোমার মাকে জিজ্ঞেস করবো যে এই যে ওকে যখন আপনি বড় করে তুলছেন, সেটা কেমন অভিজ্ঞতা ছিল আপনার, মানে কিভাবে ব্যাখ্যা করতে পারেন সেটা? আমার একটা কথা মা বলার আগেই বলি যে আমার নাম যে মধুমন্তী এটা কিন্তু হতো না, আমার নাম হতো মধুমিতা। মানে সেইখান থেকেই কিন্তু মার অনুপ্রবেশ বা আমার জীবনের মোড়টা কিরম হবে, নাম দিয়েই তো প্রথম শুরু, সেটাও কিন্তু স্থির করে দিয়েছিলেন মা। সেই গল্পটা মাই বলবেন। না, গল্পটা হচ্ছে ওর দাদু ওর নাম দিয়েছিলেন মধুমিতা। পাঠ্যভবনে ভর্তি হতে গিয়ে নাম জিজ্ঞেস করছে কি নাম হবে, তা আমি বললাম এরও মধুমিতা মৈত্র। বললেন যে একটা কথা বলবো, যিনি অ্যাডমিশন করছিলেন যে অলরেডি 3 জন মধুমিতা এই ক্লাসে হয়ে গিয়েছে। মধুমিতা খুব হিট করেছে, তখন মধুমিতা বোধহয় হিট করেছে। তো আমি বলে আপনি যদি একটু চেঞ্জ করে দেন, তখন আমার শ্বশুরমশাই দেয়ার নাম, তখন আমি ওই মোটামুটি ওইরকম রেখে, আমি যেহেতু একটু চিরকালীন গান বাজনার সঙ্গে যুক্ত, রাগ সঙ্গীতে ছোটবেলার থেকেই আর কি শিক্ষিত, নাচতেনও, কিন্তু পরবর্তীকালে আর কি গান এবং নাচের মধ্যে মেয়েদের পক্ষে গানটা রাখা সুবিধাজনক বলে উনি দায়িত্ব নিয়েছিলেন। আমি সেইখানেই ওইখানে নামটা একটুখানি পরিবর্তন করে মধুটা রেখে মধুমন্তী করে দিয়ে প্রথম দৌড়ে এসে আগে আমি আমার শ্বশুরমশাইকে বাবাকে বলি যে আমি এইরকম করেছি। তো উনি খুব হাসলেন, খুব খুশি হয়েছেন। আরেকটা ব্যাপার হচ্ছে একটা রাগের নাম আর কি, তো সেই জন্যে আমি ওর নামটা মধুমন্তী দিয়েছিলাম। তা সেটা সবাই খুব রেকমেন্ড করেছিলেন। আমার মনে হচ্ছিল যে মেয়েদের প্রথমত সর্বত্রই শিক্ষার অভাব এবং পরনির্ভরশীলতা, এর থেকেই যত দুঃখ কষ্ট সব কিছু মেয়েদের আসে। তো সেইটার থেকে যদি বের করে দিতে পারি, তাহলে ওর ভবিষ্যৎ নিজেই তৈরি করে নিতে পারবে। সেই চেষ্টাটুকু আমি করেছি, এই আর কি। আমরা আপাতত জেনে নিই যে প্রশ্নটির হাত ধরে ওর দ্বিতীয় ইচ্ছে পূরণ হতে পারে, সেই প্রশ্নটি কেমন সেটা আমরা দেখে নিই। পার্বতীর আরেক নাম অন্নপূর্ণা। অন্নপূর্ণা মানে হলো যার ভাঁড়ার সবসময় অন্নে পূর্ণ থাকে। এমনকি মহাদেবকেও তার কাছে অন্ন ভিক্ষা করতে হয়েছিল। বেসিক্যালি অন্ন মানে ভাত, যেমন নবান্ন। গ্রাম বাংলায় নবান্ন কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট উৎসব। নতুন ধানের প্রথম যে চাল, সেই ভাতটা কাককে দেওয়া হয়। কাক সেটিকে বহন করে নিয়ে যায় পিতৃপুরুষ এবং দেবতাদের উদ্দেশ্যে। এখন অবশ্য অন্ন মানে আর শুধু ভাত নয়, খাবারকে বলে অন্ন। মানেটা বাড়তে বাড়তে অনেক বেড়ে গেছে। যেমন ধরুন অব্বুড়ান্ন মানে আইবুড়ো ভাত, মিষ্টান্ন মানে মিষ্টি অন্ন, তেমনি পরমান্ন মানে পায়েস, তেমনি পল মিশ্রিত অন্ন তাকে বলি পলান্ন। পলান্ন আমরা সবাই খাই। এবার আপনারা বলুন তো, এই পল শব্দটার মানে কি? এটা একটু মার হেল্প নেই? হ্যাঁ, নিতে পারো, আলোচনা করতে পারো। পল মানে কি? পল মানে তো সময়, পল না, ওই পল নিশ্চয়ই নয়, মানে ক্ষণ পল সেটা নয়।
এই ছবিটাতে অবশ্য লাস্টে চিকেন দিল, চিকেন, তো সেই জন্য মাংস যদি পল হয়, পল মানে যদি মানে অনিরামিষ কিছু দেওয়া, এটা তো নিরামিষ হলো না, সেই জন্যই বলছি পলান্ন। নিশ্চয়ই উনি যেটা রান্না করছেন সেই পদটিও হয়তো পলান্ন, যে কারণে উনি এই প্রশ্নটা করলেন যে পল শব্দটির অর্থ কি। মাংসই ধরছি, কেননা শেষে উনি যেটা দিলেন সেটা শ্রেডেড মাংস আর কি। তাহলে এটাই তোমার উত্তর? আর তো কিছু মনে আসছে। বেশ, তোমার এই উত্তরটা নিলাম। তোমাকে জিজ্ঞেস করবো শতাব্দী, তুমি কি আমরা দেখে নিই তুমি যে উত্তরটা দিয়েছো সেই উত্তরের হাত ধরে তুমি আরো 25 জোগাড় করে তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণের পথে পাড়ি দিতে পারলেই নাকি তোমাকে ক্ষণিক দাঁড়াতে হলো, দেখে নিই। পল মানে হচ্ছে মাংস, মাংস দিয়ে ভাত বা পোলাওকে বলে পলান্ন। তোমার কাছ থেকে ফাইনালি যে উত্তরটা পাওয়া গিয়েছে সেটা একেবারে সঠিক উত্তর হয়েছে। শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ। তুমি ছিলে 75-এ, আরো 25 পেলে, অর্থাৎ তুমি 100 করে ফেললে। 100 করা মানে দ্বিতীয় ইচ্ছে পূরণ। বেশ, একটা অন্যরকম ইচ্ছে, চলো সেই উৎসবে যাই। ও সুস্মিতা রায় ভীষণ ভালো কাজ করে। বেশ, ইচ্ছে পূরণ করে বাবা মার জন্য আনন্দ হচ্ছে তো? ভীষণ আনন্দ হচ্ছে, বাবা মা এটাই ভীষণ খুশি হবেন, কেননা অনেকে উপকৃত হবে এর দ্বারা। বেশ, আমাদের 2টি করে ইচ্ছে পূরণ হয়ে গেছে, এবার তৃতীয় ইচ্ছে পূরণের পালা। এই তৃতীয় ইচ্ছে পূরণের আগে তোমার কাছে জানতে চাইবো তোমার 3 নম্বর ইচ্ছেটা কি? আসলে আমার যেটা মনে হয় যে আমার এখন জগৎটা যেখানেই আছে, মানে কলকাতা আমার জায়গা, কলকাতায় আমার জন্ম, বড় হওয়া সব ঠিক আছে, কিন্তু আমার জায়গা এখন কিন্তু বীরভূম। মানে ওটাকে আমি আমার মনে করি, ওরাও মনে করে আমি ওদের, আমার বীরভূমে মানুষের জন্য দিতে চাই। যেহেতু পুজো সবে কেটেছে, জানি না কত বাবা মা কত জামা কাপড় পেয়েছিল আমার ধারণা নেই, সবাইকে দিতে পারবো না, যতটা তোমাদের পক্ষে সম্ভব যদি দেওয়া যায় তাহলে বীরভূমের বাবা মাদের আমি দিতে চাই। বাহ, বাবা মাদের জন্য, বীরভূমের বাবা মা। তোমার বাবা মাকে ছাড়িয়ে তুমি অনেক মানুষকে বাবা মা বলে যে ডাকছো, এবং সে কাজ তুমি করো নানান রকম ভাবে আমরা জানি, কিন্তু এই যে একটা অনুষ্ঠানের মধ্যে দিয়েও যে ডাক দিলে সেজন্য ধন্যবাদ। আমরা এই ইচ্ছে পূরণ অবশ্যই করতে চাই আমাদের সাধ্য মতো, কিন্তু এই ইচ্ছে পূরণের জন্য তোমাকে 2টি প্রশ্ন করব, অথবা তুমি যদি এখনই জাদু প্রশ্নটা চেয়ে নাও যেটি নাকি 50 নম্বরের, তাহলে তুমি একবারে 150-এ পৌঁছে যাবে। অতএব তোমাকে বলবো যে তুমি এখন কি চাও। ঠিক আছে, জাদু প্রশ্ন আসুক। বেশ, তোমার জাদু প্রশ্ন। তোমার কাছে জানতে চাইবো যে তোমার তৃতীয় ইচ্ছেটা কি? আমার তৃতীয় ইচ্ছে হচ্ছে মার জন্যে একটা রান্নাঘরের জিনিস। আসলে যেটা হয় যে মা বাবা দুজনেরই শরীর এখন এই বয়সে এসে শরীরটা যেমন যাচ্ছে আর কি, হয় না যে একটু কোলেস্টেরলের প্রবলেম আছে, একটু প্রেশারের প্রবলেম আছে, তো এরকম একটা কিছু যদি রান্না করার জিনিস যেখানে খুব কম তেলে খুব স্বাস্থ্যকর উপায় শরীর ভালো রেখে রান্না করা যায়, তো সেই জন্য আমি একটা এয়ার ফ্রায়ারের কথা ভেবেছি। এয়ার ফ্রায়ার, তো সেই এটা তোমার তৃতীয় ইচ্ছে মা বাবার জন্য। বেশ, এই দুটোর জন্যই তোমাকেও 50 জোগাড় করতে হবে। তো সেটা আমি আসছি তোমার কাছে। আগে এখন শতাব্দীর পালা, এবং ও বীরের মতো প্রায় জাদু প্রশ্ন চেয়ে নিয়েছে। এবার আমরা দেখতে চাইবো যে শতাব্দীর এই জাদু প্রশ্নের উত্তর যদি ঠিক হয় সঙ্গে সঙ্গে তৃতীয় ইচ্ছে পূরণ হয়ে যাবে। আমরা দেখে নিই তোমার জন্য মজুত রাখা জাদু প্রশ্নটি কি ধরনের, দেখে নাও। কথায় বলে মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া বাঙালির মন ওঠে না। শুধু কি পাতে, অন্নপ্রাশন, বিয়ে, পুজো, বাঙালির নানা অনুষ্ঠানে মাছ অপরিহার্য। শুধু হেঁসেলে নয়, বাঙালির ঘরের সজ্জা বৃদ্ধি করেছে নানান রকম বাহারি মাছ। সন্দেশের ছাঁচ থেকে শুরু করে সেলাইয়ের নকশা, সর্বত্রই মাছ অবাধে বিচরণ করছে। সুতরাং বাঙালি শুধু মাছ খায় এ কথা বলা ভুল, বাঙালি মাছের প্রেমে পড়েছে। আবার বিষ্ণুর অবতার হিসেবে তাকে পুজোও করছে। বিষ্ণুর 10টি অবতারের মধ্যে মাছ কত নম্বর অবতার?
মৎস্য কত নম্বর অবতার? আন্দাজ ছাড়া কিছু। 10টা অবতার, 10 মানে 10 নম্বরই তুমি যাচ্ছ? 10 নম্বরই যাচ্ছি আর কিছু। আমি তো ইলিশ দেখে ইলিশের প্রশ্ন ভাবছিলাম কিছু করবে, আমি চিংড়িও ভেবেছি। কত প্রশ্ন ছিল, সেই প্রশ্ন থেকে ঠাড় করে বিষ্ণু চলে এলো মাছের সঙ্গে। আমরা একদম উৎসে চলে গেলাম। হ্যাঁ, 6ও হতে পারে, 7ও হতে পারে, 10ও হতে পারে, কোনো একটা ওয়াইল্ড গেস করো আর কি করা যাবে। কি হবে, যা হোক করে বসিয়ে নিলেই হয়ে যাবে। দাও একটা, তুমি বলে দাও, মানে যেটা মনে হচ্ছে হলেও হতে পারে। 6। বেশ, আমি 6 উত্তরটা নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাইবে? না, আমি একটাই জিনিস ভাবছি যে এই অবতারগুলোর সঙ্গে যদি এভলিউশনের কোনো একটা সম্পর্ক থেকে থাকে, যে লেস কমপ্লিকেটেড থেকে মোর কমপ্লিকেটেড হচ্ছে আর কি লাইফ ফর্ম, বা ছোটোর থেকে বড় হচ্ছে, সেটা যদি হয় তাহলে আর যা যা আছে মৎস্য, কুর্ম, বরাহ, ক্রমশ বড় হচ্ছে, তাহলে আমি মৎস্যটা একই বলবো। না, তুমি কি চ্যালেঞ্জ করবে? চ্যালেঞ্জ করে বলছি 1। তুমি বলছো 1। বেশ, এবার আমরা দেখতে চাইবো যে মৎস্য কত নম্বর অবতার। দেখে নিই আমরা উত্তরটা। দশাবতারের মধ্যে মৎস্য প্রথম অবতার। যে ব্যাখ্যাটা ও খুঁজে পেল হঠাৎ করে, সেটাই ব্যাখ্যা, যে বিবর্তনের মধ্যে দিয়ে পাল্টাতে 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 গেছেন নানান গুণপনা নিয়ে, কিন্তু চেহারাও পাল্টাতে পাল্টাতে গেছে। সেই জায়গা থেকে আমরা পুরাণে বা ব্যাখ্যায় জেনেছি যে মৎস্য প্রথম অবতার। তাই তোমার এই যাত্রায় উত্তরটা চ্যালেঞ্জ করে ঠিক হলো, আর দুর্ভাগ্যবশত তোমার এই উত্তরটা ভুল হলো। আপাতত তুমি 50 জোগাড় করে ফেলেছো, অতএব তুমি 150-এ পৌঁছে গেছো। তোমার তৃতীয় ইচ্ছে পূরণ হয়ে গেছে। বেশ, এসো, তোমাকে ইচ্ছে পূরণের সামগ্রীতে নিয়ে যাই, এসো। চতুর্থ ইচ্ছের কাছাকাছি, কারণ তোমার তৃতীয় ইচ্ছে পূরণ হয়ে গেছে। তোমার জন্য বরাদ্দ আছে 2টি প্রশ্ন এবং একটি জাদু প্রশ্ন। তোমার চতুর্থ ইচ্ছেটা জেনে নেব, তারপর তোমাকে প্রশ্ন করব। 2-2.5 বছর আগের থেকে আমার বাবা অত্যন্ত অসুস্থ হয়ে পড়তে শুরু করেন, এবং প্রথমে ডায়াগনোসিস হয়নি, কিন্তু পরে জানা গেল একটা খুব রেয়ার ডিজিজ, সেটা হচ্ছে একটা পায়ের একটা আর্টারি, পপলিটিয়াল আর্টারিতে অ্যানিউরিজম হচ্ছিল, অর্থাৎ কিনা আর্টারিটা বারবার ছিঁড়ে যাচ্ছিল। 6 বার অপারেশন হয়, নানাবিধ আজকাল প্রযুক্তি যতদূর এগিয়েছে সব কিছু করে, কিন্তু কোনোটাই কিচ্ছু হলো না। শেষ অবধি 2014 সেপ্টেম্বর, ঠিক আমার জন্মদিনের আগের দিন, এই একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে মানে লাইফ ওভার লিম্ব, যে বাঁচাতে তো হবে, সেই জন্যে ওর রাইট লিম্বটা মানে মিড থাইয়ের থেকে অ্যাম্পিউটেশন করা হয়। এবং মানে সেটা একটা ভয়ঙ্কর সময় ছিল। আর সব থেকে যেটা দুঃখের ব্যাপার সেটা হচ্ছে যে বাবা ভীষণ বেড়াতে ভালোবাসতেন, মানে এরকম কোনো বছর যায়নি যে আমরা 2 থেকে 3টে ট্রিপ করিনি, ছোট বড় মিলিয়ে, দেশ বিদেশ মিলিয়ে। তো এখন ওর মানে একেবারেই ভীষণ রকম আর কি মোবিলিটিটা কম্প্রোমাইজড হয়েছে। তো কিন্তু সবই সম্ভব। হ্যাপি প্যারেন্টস ডেতে যখন আসতে পেরেছেন উনি প্রস্থেসিস লাগিয়ে, তাহলে হয়তো বেড়ানো সম্ভব হবে ভবিষ্যতে। তো সেই জন্যে আমি ভাবছিলাম যে এমন একটা জায়গা ভারতবর্ষের মধ্যে যেটা আমাদের কখনো যাওয়া হয়নি, এবং একটা চ্যালেঞ্জ হিসেবে নেব, যেটা বেশ দুর্গম জায়গা, অথচ প্রকৃতি সেখানে মানে অফুরান তার সৌন্দর্য, অরুণাচল প্রদেশ। একটু যেতে চাই বাবা মাকে নিয়ে অরুণাচল। হ্যাঁ, বেশ, এটা তোমার 4 নম্বর ইচ্ছে। বেশ, এই 4 নম্বর ইচ্ছে পূরণের জন্য তুমি কি তোমার নিজস্ব 2টি প্রশ্ন আছে, ওই 2টি চাইবে, না জাদু প্রশ্ন চাইবে? জাদু প্রশ্ন। বেশ, তোমার আজকের তুলে রাখা জাদু প্রশ্নটি তোমার সামনে আনা হচ্ছে, ভালো করে দেখো, তারপর সঠিক উত্তর দিয়ে তোমার 4 নম্বর ইচ্ছে পূরণ করবার চেষ্টা করো। দেখা যাক জাদু প্রশ্নটি কি আছে। देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै। হাতিবাগানের কাছেই রামধন মিত্র লেন। ইতিহাস হয়ে যাওয়া এই বাড়িতেই থাকতেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র।
আজও যাঁর কণ্ঠে ভর করে উমা আসে বাঙালির ঘরে। ভোর রাতে রেডিওয় মহিষাসুর মর্দিনী জানিয়ে দেয় আজ মহালয়া। ঠাকুমা যোগমায়া দেবীর কাছে তিনি সংস্কৃত শেখেন। স্মৃতি এতই প্রখর ছিল যে মাত্র ৮ বছর বয়সে চণ্ডীপাঠ করে চমকে দিয়েছিলেন। তারপর ৩০-এর দশক থেকে সেই চণ্ডীপাঠই একাকার হয়ে গেল বাঙালির সেরা দুর্গাপুজোর সঙ্গে। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র হয়ে উঠেছিলেন কলকাতা বেতার কেন্দ্রের প্রাণপুরুষ। বাবারা আগে যখন মহিষাসুর মর্দিনী আরম্ভ হলো তখন তো এটা লাইভ হতো ওই ১ নম্বর গাস্টিং প্লেসে, ওই জেলাসির ওখানে। তারপরে আস্তে আস্তে আকাশবাণী ভবন তৈরি হতে ওখানে চলে আসে। আবার কখনো একেবারে রাস্তায় নেমে নিঃসংকোচে ফেরি করেছেন আকাশবাণীর পত্রিকা বেতার জগৎ। তিনি মহিলাদের অনুষ্ঠান মহিলা মজলিস আরম্ভ করেছিলেন মেঘদূত ছদ্মনামে। পরে শ্রী বিষ্ণু শর্মা ছদ্মনামেও অনুষ্ঠান করেছেন। তবে তার আরেকটি ছদ্মনাম ছিল যেটি তিনি ব্যবহার করতেন মূলত তাঁর ব্যঙ্গরসের লেখালেখির জন্য। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র কোন ছদ্মনামে লিখতেন? বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র কোন ছদ্মনামে লিখতেন? উনি ব্যঙ্গরসাত্মক লেখা লিখতেন। বেতারের সঙ্গে সম্পর্কিত যদি কিছু হয়, কিছু মাথায় এসছে কি? না না, মানে কোনো উকি দিচ্ছে কিছু, কোনো বেতার বন্ধু বা এরকম বেতার কিছু। বন্ধু, হ্যাঁ, কিন্তু সেটা হবে না কোনো মতেই, মানে শুনতে আমার কানেই সঠিক লাগছে না আর কি। হ্যাঁ, এখানে আমি জানি না, আকাশ মানে বাণী যেহেতু দুটোতেই আছে, আকাশবাণী এবং লেখার মধ্যেও অবশ্যই বাণীরকেই তাই লেখনীতে পরিণত করা হয়। তাহলে একটা উত্তর জুগিয়ে দাও। বাণী বন্ধু। বাণী বন্ধু, বেশ, তোমার এই উত্তরটাই নিলাম। শতাব্দী কি চ্যালেঞ্জ করতে চাইবে? মাথায় কিছু আসছে? একেই পিছিয়ে আছি 50-এ। এটা তো সে আবার 50-এ পিছিয়ে নেই, তুমি এক্ষুনি এগিয়ে যেতেই পারো। আরো 50-এ চলে যাবে। না, ঠিক আছে, বেশ। হ্যাঁ, নিশ্চিত না হলে এটা অবশ্য চ্যালেঞ্জ করতে না চাওয়াই উচিত। ও চ্যালেঞ্জ করেনি, তুমি বলেছো বাণী বন্ধু, এরকম একটা উত্তর। আমরা এবার জেনে নিই যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র কোন ছদ্মনামে লিখতেন। দেখে নিই। হাস্যরসের মাধ্যমে সমকালকে ধরতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র বিরূপাক্ষ ছদ্মনামে লিখতেন। তাই এ যাত্রায় তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গিয়েছে দুর্ভাগ্যবশত সেটা ভুল হয়েছে। তুমি আগেই পৌঁছেছিলে 150-তে, আপাতত 150-তে রইলে। তোমার হাতে এখনো 2টো প্রশ্ন রইলো। তোমার হাতে 2টো প্রশ্ন আছে, এছাড়া ওর 2টো প্রশ্নকে চ্যালেঞ্জ করবার ক্ষমতা আছে। বেশ, এবার তোমার জন্য বরাদ্দ সাধারণ একটি প্রশ্ন, এখানেই আসছে, খুব ভালো করে দেখো, দেখে নাও, তারপর উত্তরটা আমাদের জুগিয়ে দাও। দেখা যাক। এই যে কলকাতায় এই ঘড়িটি সম্প্রতি দেখা যায় এয়ারপোর্ট যেতে গেলে, আসতে গেলে। হ্যাঁ, লেক টাউনের কাছে। কলকাতার এই ঘড়িটি কোন বিখ্যাত ঘড়ির অনুকরণে তৈরি? একটি বিখ্যাত ঘড়িকে আমরা জানি লন্ডনের। এবারে সেই ঘড়িটির নাম বলতে হবে, মানে সেটা একটা বিশেষ পোশাকি নাম আছে। বিগ বেন। বেশ, তোমার এই উত্তরটা নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাইবে? চাইবে না, বেশ। এবার দেখে নি এই কলকাতা থেকে লন্ডন অব্দি গিয়ে যে উত্তরটা তুমি ছিনিয়ে নিলে সেটি ঠিক না ভুল, যাচাই করি, দেখি। লন্ডনের বিগ বেন তোমার একেবারে সঠিক উত্তর হয়েছে। শুভেচ্ছা, অভিনন্দন এবং ধন্যবাদ। তুমি ছিলে 100-তে, এই সাধারণ প্রশ্নটির উত্তর দিয়ে 25 জোগাড় করে ফেলেছো, পৌঁছে গেলে 125-এ। আর একটি প্রশ্নের অপেক্ষা, তারপরে তোমার তৃতীয় ইচ্ছে পূরণ। বেশ, এবার তোমার প্রশ্ন আসবে। তুমি আছো 150-তে, তোমার হাতে আছে 2টি সাধারণ প্রশ্ন।
তাই একটি সাধারণ প্রশ্ন তোমার কাছে রাখা হচ্ছে, এটির যদি ঠিক উত্তর দিতে পারো তুমি পৌঁছবে 175। আচ্ছা, আর যদি তুমি এই প্রশ্নটা চ্যালেঞ্জ করে তুমি ঠিক দাও তাহলে তোমার তৃতীয় ইচ্ছে পূরণ হয়ে যাবে। অতএব দুজনেই খুব মন দিয়ে দেখো। দেখা যাক তোমার আজকের 5 নম্বর সাধারণ প্রশ্নটি কি আছে। মন মাতানো রোমাঞ্চকর পাহাড়, চোখ জুড়ানো সবুজ উপত্যকা, বৃষ্টি রোদমাখা রামধনুর লুকোচুরি খেলা, এক স্বর্গীয় অনুভূতি। নীলগিরি পর্বতমালার অন্তর্গত এই ট্যুরিস্ট স্পটটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। সড়কপথে কোয়েম্বাটুর শহর থেকে প্রায় 80 কিলোমিটার উত্তরে। ব্রিটিশরা আদর করে নাম রেখেছিল দক্ষিণে সুইজারল্যান্ড। এর আবহাওয়া, প্রাকৃতিক সৌন্দর্যে মাতোয়ারা হয়েছে দেশি বিদেশি অসংখ্য পর্যটক। শুধু তাই নয়, এর সৌন্দর্য বারবার হাতছানি দিয়েছে বলিউডের তাবড় তাবড় পরিচালকদের। অসংখ্য সিনেমার দৃশ্য ও গানের শুটিং হয়েছে এখানে। এই উপত্যকার কোল ঘেঁষে গেছে বিখ্যাত নীলগিরি মাউন্টেন রেলওয়ে, যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃত। এই জায়গাটির নাম কি? আমার একটা মনে হচ্ছে, বেশ, মন সবসময় সত্যি কথাই তো বলে, শুনেছি। মনে হচ্ছে এটাই কোডাইকানাল। কোডাইকানাল কেন মনে হচ্ছে? কেননা লেকটা আছে, লেকটার কোডাইকানালের একটা খুব কোডাইকানাল। বাবার হেল্প মি, নিজেই তো বলছি। হ্যাঁ, কোডাইকানাল, এটাতেই তুমি থাকবে। বেশ, তাহলে তোমার এই উত্তরটা নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাইবে? বেশ, এবার দেখে নি তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গেল সেটা ঠিক না ভুল। দেখি। কন্নড় ভাষায় জায়গাটির নামের অর্থ নীল পাহাড়। জায়গাটির নাম উটি। তাই এ যাত্রায় ও চ্যালেঞ্জ করেনি, কিন্তু তোমার উত্তরটা ভুল হয়েছে। আপাতত তুমি 150তেই রইলে। এবার আমরা তোমার কাছে যাব। তোমার 6 নম্বর, তোমার নিজস্ব শেষ প্রশ্ন যেটা আজকের, সেটি আসবে। মিষ্টির হাঁড়ি। আচ্ছা। হ্যাঁ, খালি মিষ্টি মিষ্টি হাসি চলবে, মিষ্টি আসবে না পুজোর সময়, এটা তো হতে পারে না। তুমি ছাড়া কে এরকম কাজ করতে পারে? সেই জন্য আমাদের বাড়িতে তোমাকে আমরা অভ্যর্থনা জানাই। তো এটা আমি সকলের হয়ে মিষ্টি গ্রহণ করব। নমস্কার। নমস্কার শতাব্দী, নমস্কার। হ্যালো। শতাব্দী, এটা আমি হোস্ট কি? আচ্ছা, বেশ, ঠিক আছে। বেশ, সকলের জন্য গ্রহণ করলাম। হ্যাঁ, আচ্ছা, এবারে একটা মিষ্টি ব্যাপার আছে। সেটা হচ্ছে যে শতাব্দীর জন্য আমরা একটা প্রশ্ন ভেবেছিলাম, কিন্তু তুমি যখন এসে গেছো, এবারে সেই মিষ্টি ব্যাপারটাকে আমরা স্মরণীয় করে রাখবার জন্য ওকে আর টেনশন দিতে চাই না। ও সুন্দর খেলছে, ওকে একটি প্রশ্ন করতে বলবো তোমার নিজস্ব ভঙ্গিতে, যেভাবে ইচ্ছে। কিন্তু প্রশ্ন করবে, কিন্তু বেশ, তোমার জন্য মঞ্চ প্রস্তুত। প্রশ্ন করবে না, যেটা উত্তর দিতে পারে সেটা করবে। এমন ভাবে প্রশ্ন করবে উত্তর জুগিয়ে দেবে। হ্যাঁ, যে আমার কাকিমা, আপনার আর যেটুকু একটা প্রশ্ন আছে, যে আপনারা কোনোদিন ভেবেছিলেন যে আপনাদের মেয়ের নামে ট্রেন হবে? একবার মা আমাকে আনতে গেছে স্টেশনে, শিয়ালদায়। হঠাৎ দেখছে কি সবাই শতাব্দী এসে, শতাব্দী এসে। মা ভাবছে আমাকে দেখার জন্য, যেরকম হয় মা বলছে যে সবাই কি করে জানলো তুমি আসতো, হয়ে করে যাচ্ছে, দেখলো শতাব্দী এক্সপ্রেস এলো। বেশ, এই যে আমাদের অতিথি এসেছেন, এবারে সুরেলা অতিথি। তা আমি বলবো বাবুলকে, যে বাবুল, আমরা এই একটা প্রশ্ন চাইছি, সেটা তুমি আমাদের জুগিয়ে দাও, তোমার যেমন ইচ্ছে, যে ভঙ্গিমায় ইচ্ছে। রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে, নয়নে বাড়ি ঝরে, শাওন রাতে যদি। শুনেছো তো?
দাও প্রশ্ন দাও। প্রশ্ন করবো? দাও। দেখো, এই বাংলা গানটা একটা হিন্দি ছবির বাংলা রিমেকেতে ইউজ হয়েছিল। বাংলা রিমেকটা আগে হয়েছিল, হিন্দিটা পরে হয়েছিল। বলতে পারবে এটা কোন ছবির গান? দেবদাস। বাট কেন দেবদাস? হ্যাঁ, দেবদাস আগে হয়েছে, বাংলা হয়েছে কবে? আমি তোমাকে তো বলছি তো, হিন্দি রিমেকটা আগে বাংলা রিমেকটা হয়েছে, বাংলাটা প্রথম হয়েছে তারপর হিন্দি হয়েছে। তাই তো, ঠিকই তো, ঠিকই তো। এতক্ষণ বাদে আমি ঠিকটা বললাম, তখন বলতে এবার হাসিটা বের হলো। তার মানে আমরা কি জানলাম, উত্তরটা কি হলো? দেবদাসই হলো। ঠিকঠাক হলো, মানে আমরা জানতে পারছি তুমি যে উত্তরটা দিয়েছো সেটা একেবারে সঠিক হয়েছে। শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। এবারে পুজোতে আমি একটা অ্যালবাম যেটা করেছি তার নাম হচ্ছে টাইমলেস। মোহ অডিওর আশাদিকে ডাকবো, উনি অ্যালবামটা আপনাদের সামনে দেখাবেন এবং রিলিজ হবে। বাহ। ঝঞ্ঝারো ঝঙ্কারে ঝঙ্কারে বাজলো ভেরি, কখন আমার খুলবে দুয়ার, নাই কোদেরি, নাই কোদেরি। বেশ, এই ঠিক উত্তরের হাত ধরে তুমি আরো 25 জোগাড় করেছো, তার মানে তুমি পৌঁছে গেছো 150-তে। 150-তে পৌঁছানো মানে তোমার তৃতীয় ইচ্ছে পূরণ। চলো আমরা বীরভূমের মানুষদের জন্য উৎসব করব। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। এবার তোমার পালা। আচ্ছা, তোমার হাতে একটি 25 নম্বরের প্রশ্ন আসে। তোমরা দুজনেই রয়েছো 150-তে। তুমি ওকে চ্যালেঞ্জ করে তোমার স্কোর বাড়াতে পারো এবং আজকের কে একটু এগিয়ে থাকবে সেটা আমরা বিচার করতে পারবো। আমাদের হয়তো এই মুহূর্তে ইচ্ছে পূরণের সুযোগ থাকছে না, কিন্তু যেহেতু দুজনেই 150-তে দাঁড়িয়ে আছো, অতএব আমরা একবার এই প্রশ্নটাকে সামনে আনবো, এনে বুঝে নিতে চাইবো যে কি আমাদের ফাইনাল রেজাল্ট হলো। তাই তোমার আজকের শেষ সাধারণ প্রশ্নটি কি আছে আমরা তোমাকে দেখাচ্ছি, তুমি দেখো, তারপর ঠিক উত্তর দাও। দেখে নাও। ছবির পোস্টার দেখতে পাচ্ছি, 3টি ছবির মধ্যে একটি মিল আছে। সেই মিলটি কি, যেটি তুমি একটি শব্দে ধরতে পারো? ওই জিজ্ঞাসার চিহ্ন জায়গায় সেই শব্দটি আমরা বসাতে পারি। অশনি সংকেত তো একেবারেই মানে ৭৬-এর মন্বন্তরের প্রেক্ষাপটের একটা ছবি, তার সঙ্গে নিশিপদ্মর গল্পের তো আমি খুব মিল পাচ্ছি না কোথাও। আচ্ছা, আমি জানি না, মানে আমি যেহেতু আমার মাথায় আর কিছু আসছে না, 3টি গল্পেরই এক লেখক, নাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বেশ, তোমার এই উত্তরটাই নিলাম অবশেষে। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? চাইছিলাম, কিন্তু ঠিক হলে 25 পাবে, আর যদি ভুল হয় 25 কাটা যাবে। দরকার নেই। তুমি 150 অবধি পৌঁছেছো, তুমিও 150 অবধি পৌঁছেছো এবং একটি উত্তর দিয়েছো। চ্যালেঞ্জ করেনি, তুমি বলেছো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এবং আমরা এবার দেখে নিতে চাইবো তোমার আজকের শেষ প্রশ্নটার উত্তর। বেশ, তার মানে তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গিয়েছে আজকে শেষ উত্তর হিসেবে, সেটা একেবারে ঠিক উত্তর হয়েছে। ধন্যবাদ, শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমার যদিও ইচ্ছে পূরণের উপায় রইল না, তবুও তুমি 25 নম্বর পেলে এবং তুমি পৌঁছেছো 175-এ। বেশ, আমাদের প্রশ্নের যা ঝোলা ছিল তা এখন আমরা উজাড় করে দিয়েছি এবং সব প্রশ্নেরই প্রায় উত্তর পেয়েছি, একটি দুটি ছাড়া। কিন্তু জীবনের অনেক খুঁটিনাটি উত্তর পেয়েছি, যে প্রশ্নগুলো আমরা অনেক সময় নেড়ে ঘেটে দেখি না, সেই সব অনেক প্রশ্নের উত্তর তোমাদের মা বাবার কাছ থেকে পেয়েছি, তোমাদের কাছ থেকে পেয়েছি এবং আমরা পরিপূর্ণ। তাই আমাদের এই পূর্ণতা আমরা একটি উৎসব করে শেষ করব। আমরা সামনে এসে উদযাপন করব আমাদের শেষটাকে। এসো। আমরা আজকে একেবারে শেষে এসে জানতে পাচ্ছি কিঞ্চিত পয়েন্ট বেশি পাওয়ার কারণে মধুবন্তী 175-এ পৌঁছেছে আর শতাব্দী আছে 150-এ। তাই আমরা আমাদের যা কিছু উপহার, আমাদের উপহার সামগ্রী, ট্রফি আছে, সেগুলো দুজনের হাতেই তুলে দেবো। এটি হ্যাপি প্যারেন্টস ডে ট্রফি তোমার জন্য। বেশ, এটি তোমাদের তিনজনের একটি ছবি স্মারক হিসেবে তোমার মার হাতে তুলে দিলাম। আর এই শাড়িটা আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে স্বর্ণালী কাঞ্জিলালের ডিজাইন করা তোমার মার জন্য।
আর এটি হোটেল পোলো টাওয়ার্স শিলংয়ের তরফ থেকে 2 নাইটস 3 ডেজ একটা ফ্রি স্টে তোমাদের 3 জনের জন্য, মা বাবার জন্য। থ্যাংক ইউ। আর এইটা একটি হেলথ গিফট কেয়ার কন্টিনিউয়ামের তরফ থেকে, এটা তোমার মা বাবার জন্য। আমি অন্নপূর্ণা মাসিমার কথা শুনেছি। জীবন এমনই অদ্ভুত যে অন্নপূর্ণারই অন্যের অভাব। খুব বড় কিছু হয়তো করতে পারবো না, কিন্তু ওর পাশে দাঁড়ানো, ওকে আশ্বাস দেওয়া, কিছুক্ষণের জন্যে অন্তত ওর মেয়ে হয়ে ওঠা, এইটুকু করতে চাই এবং এইটুকু করার জন্যেই আজকে এখানে আসা। জি বাংলা অন্নপূর্ণা দেবীকে সম্মান জানাচ্ছে মধুমন্তীর মাধ্যমে। তোমার জন্য একটা সামান্য শাড়ি নিয়ে এসেছি, পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। নমস্কার। হ্যাঁ নমস্কার। আর তুমি বলেছিলে যে তোমার একটু রান্না করার অসুবিধে হয়। অসুবিধা আমার রান্না করার, খাওয়ার, জনতার মধ্যে করি খুব অসুবিধা। এবারে আমরা চেষ্টা করেছি যাতে তোমাকে আর স্টোভ ব্যবহার করতে না হয়। তোমার জন্য একটা ইন্ডাকশন ওভেন নিয়ে এসেছি, তুমি একটু শিখে নিও। কি খুব সহজ, আর তোমার বয়সী মানুষের জন্য একদম ওটা খুব সুবিধে হবে। আর দেখো এখন তো একটু শীত পড়ছে, হ্যাঁ, সেজন্য তোমার জন্য একটা কম্বল এনেছি যাতে রাতের ঘুমটা তোমার খুব আরামে হয়। খুব সামান্য, মানে যত সামান্য একটু খাবার দাবারের ব্যবস্থা। যখনই কোনো সমস্যায় পড়বে তুমি মনে করবে তোমার একটা মেয়ে আছে, আর আমরা সবাই তোমার পাশে আছি। ঠিক আছে, এইটুকুই আমার।